হ্যালো। আচ্ছা, আমাদের লাইভ ক্লাসটি শুরু হবে এখনই। আজকে আমাদের লাইভ ক্লাস 5 হবে, কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নির পঞ্চম লাইভ ক্লাসটি আজকে অনুষ্ঠিত হবে। তো আজকের লাইভ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যারা যারা দেখছেন দ্রুত শেয়ার করে দিন, লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দিন। আচ্ছা, তো সবকিছু ঠিকঠাক আছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে ডান লিখে দিন। তো কে কোথা থেকে লাইভ ক্লাসগুলো দেখছে বলে দিন। এবং হচ্ছে কেউ যদি কেউ যদি সেকেন্ড টাইমার হয়, তো সেকেন্ড টাইমার হলে সেকেন্ড লিখে দিলে ভালো হয়। তো সেকেন্ড টাইমারদের জন্য একটু আলাদাভাবে কেয়ার দেওয়া হবে। আর যারা যারা একাডেমিক স্টুডেন্ট তারা হচ্ছে এ লিখে দিতে পারো, এবং যারা অ্যাডমিশন দিচ্ছ তারা এস লিখে দাও। আচ্ছা, ওকে। আজকে আমরা লাইভ ক্লাস 5-এ চলে যাচ্ছি। আমাদের 30টি লাইভ ক্লাস নেওয়ার কথা। গুণগত রসায়নের উপরে আমরা ইতিমধ্যে 3টি লাইভ ক্লাস নিয়ে নিয়েছি। আজকে আমরা পার্ট 4 গুণগত রসায়নের। আজকে আমরা পুরো অংশটা শেষ করব গুণগত রসায়নের। ওকে, তো আমরা ওভারঅল পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে আমরা টোটাল 30টা ক্লাসের ব্যবস্থা করছি। 30টা ক্লাস করলে আমাদের পুরো অ্যাডমিশন জার্নিটা সমাপ্ত হবে। তো সেই সাথে আমরা কিন্তু 30টা এক্সামও তোমাদের জন্য প্রোভাইড করছি। এক্সামগুলো আমাদের কোর্সে তোমরা পেয়ে যাবা, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। তো আমাদের লাইভ ক্লাসের সাথে সাথে আমরা আরো অনেক কিছু তোমাদের প্রোভাইড করব, যেমন হচ্ছে আমাদের লেকচার, ক্লাস লেকচার এবং হচ্ছে সাজেশন থেকে শুরু করে এ টু জেড। ওকে, এবং আমাদের স্যাট একাডেমির পক্ষ থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন গিফট। তা হচ্ছে কিভাবে পেতে হবে? বিভিন্ন গিফট পেতে গেলে তোমাদের অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। তোমাদের শেয়ার এবং কমেন্টগুলো আমাদের কাউন্ট হবে। তো যারা যারা লাইভটি শেয়ার এবং কমেন্ট করবে তাদেরকে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হবে, আমাদের কাউন্টিং করা রয়েছে। আচ্ছা, তো সবকিছু ঠিকঠাক থাকলে ডান লিখে দেই, আমরা লাইভ ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা আচ্ছা। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, তো প্রথমত আমরা আজকে পড়ব থিম 8 থেকে দ্রব্যতা গুণফল, আয়নিক গুণফল, মানে দ্রব্যতা রিলেটেড যত ধরনের সমস্যা রয়েছে এগুলো আমরা আজকে সমাধান করব। প্লাস হচ্ছে আমরা আয়নিক গুণফল তো শেষ করব। দ্রব্যতা গুণফল শেষ করার পরে আমাদের যে কিছু আয়ন শনাক্তকরণ রয়েছে, শিক্ষা পরীক্ষা, ওইগুলোও কিন্তু আমরা আজকে শেষ করব, কিছু প্রশ্ন সলভ করব। আর দ্রব্যতা গুণফলের ক্ষেত্রে তোমাদের বিশেষ কিছু টেকনিক দিয়ে দিব, এটা তোমরা দেখার সাথে সাথেই তোমরা দ্রব্যতা গুণফল কিন্তু শনাক্ত করে ফেলতে পারবে। মনে করো যে প্রশ্নে যদি একটা সংখ্যা থাকে বা কিছু একটা প্রশ্ন থাকে, তোমরা দেখি তোমরা অ্যান্সার করতে পারবা দ্রব্যতা গুণফল কোনটা হবে। তার জন্য তোমাদের ম্যাথ করতে হবে না। তো টেকনিকগুলো পুরোপুরি দেখতে আমার সাথেই থাকো। তো আমরা এখন শুরু করে দিই। আচ্ছা, তো দেখো, প্রথমত দেখি দ্রাব্যতা কি জিনিস। এই দ্রাব্যতার বিষয়টা হচ্ছে এরকম যে এটা যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা, দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে, এই তাপমাত্রাটা। তো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব্য, এই যে যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে যদি সম্পৃক্ত হয়, তখন এটাকে আমরা বলি সেই দ্রব্যের ভরটাকে আমরা বলি, সেই দ্রব্যের ভরটাকে বলে আমরা যে দ্রাব্যতা। মানে হচ্ছে যদি মনে করো 100 গ্রাম দ্রাবকে, মানে 100 গ্রাম দ্রাবকে বলতে আমরা ধরলাম 100 গ্রাম পানি। ধরো এই 100 গ্রাম পানি H2O। ওকে, এই 100 গ্রাম পানির ভিতরে যদি ধরো আমি লবণ লবণ কতটুকু দিতে পারি, 100 গ্রাম পানির ভিতরে যদি আমি লবণ দিতে পারি, ধরো 36 গ্রাম লবণ দিলাম, HCl দিলাম, HCl, তখন কি দাঁড়াবে? দেখো, 100 গ্রাম পানির ভিতরে আমি 36 গ্রাম লবণ দিলাম। এই রে খাইছে, HCl না, এটা লবণ তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা দেখো, তো পানির ভিতরে যদি আমি লবণ দিলাম, কতটুকু লবণ দিলাম? 36 গ্রাম লবণ দেওয়ার কারণে এটা সম্পৃক্ত একটা দ্রবণে তৈরি হইলো। তখন এই দ্রবণটাকে আমরা বলবো, এই যে 36 গ্রাম দিলাম, এটা কি আমরা বলবো? এই দ্রবণের দ্রাব্যতা। ওকে, তো এর ক্ষেত্রে আমরা দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো দ্রাব্যতাকে আবার আমাদের যে দ্রাব্যতা, আমরা যে এককগুলা, তো
তো এটার ক্ষেত্রে তো একক না, এটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট বলবো 36 গ্রাম। কিন্তু আমরা দ্রাব্যতা আরো অনেকভাবে প্রকাশ করতে পারি, অনেকভাবে লিখতে পারি। যেমন হচ্ছে 1 লিটারের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 1 লিটার দ্রাবকের ভিতরে যদি দ্রব্যের ভিতরে যদি যত গ্রাম দ্রব্য দ্রবিত থাকে ওইটাকে ওইটার দ্রাব্যতা বলবো। আবার মোলের ক্ষেত্রে তোমরা চিন্তা করতে পারো, যদি হচ্ছে 1 লিটার দ্রবণের ভিতরে 1 লিটার দ্রবণের ভিতরে যদি 1 লিটার দ্রবণের ভিতরে যদি থাকে কত গ্রাম, যদি 1 মোল থাকে বা যত মোল থাকে ওইটাকেও আমরা দ্রাব্যতা হিসেবে কাউন্টিং করতে পারি। তখন আমরা লিখি এভাবে যে মোল পার লিটার এভাবে লিখি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মোলার, এম দ্বারা প্রকাশ করে। যদি এরকম হয় যে 1 লিটার দ্রবণের ভিতরে যদি 1 মোল দ্রব্য দ্রবিত থাকে তখন আমরা বলবো মোলার দ্রবণ, মানে হচ্ছে 1 মোলার দ্রবণ। যদি 0.5 মোল দ্রবিত হয় তখন আমরা বলবো সেমি মোলার দ্রবণ। এভাবে আমরা বলি 0.1 মোল যদি দ্রবিত হয় তখন আমরা বলবো ডেসিমোলার। তো এভাবে আমরা প্রকাশ করি। তো এটা ছিল বেসিক আলোচনা। এখন দেখো আমরা একটু চলে যাই দ্রাব্যতা গুণফল বা এগুলোর ভিতরে চলে যাই, তাই না? এখন দেখো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাদের বের করতে হয় কি, কেএসপি। আমাদের বের করতে হয় কেএসপি বের করতে হয়। এখন বলো তো এই দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমি যদি একটা যৌগ তোমাকে দিয়ে দেই, ধরো অ্যালুমিনিয়াম, সুন্দর করে লিখে দিই, দেখো এটা পুরোটাই মুছে, দেখো অ্যালুমিনিয়াম একটা যৌগ আছে। আমি বলবো যে এটার কেএসপি নির্ণয় করো। এটার কেএসপি কত হবে? একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো। এটার কেএসপি কত হবে? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এটার কেএসপি কত হবে? কেউ কি বলতে পারবে? আমি আমার ফোনে লাইট কানেক্ট করে দাও। লাইভ তো ও আচ্ছা, অ্যাডমিশনের পেজে। আচ্ছা আচ্ছা, তো এটা কেএসপি কত হবে বলো তো? আমরা কিভাবে কেএসপি নির্ণয় করতে পারি? তখন আমরা কি করি যে এটার ক্ষেত্রে আমরা ধরি কি এস ধরি। ঠিক আছে, তো লাইভটি তোমরা দ্রুত শেয়ার করে দাও। তো আমিও লাইভটি শেয়ার করে দিচ্ছি। লাইভটি আজকে শেয়ার করে যারা শেয়ার করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা লাইভগুলো শেয়ার করে তাদেরকে আমরা এই প্রোগ্রামের শেষে, যারা লাইভগুলো শেয়ার করে তাদের এই প্রোগ্রামের শেষে কিন্তু আমরা যারা পুরস্কার পাবে তাদের কুরিয়ারের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে এবং আমাদের স্যাট একাডেমির লোগো যুক্ত টি শার্ট প্রদান করা হবে। তো আমি লাইভটি শেয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা যেখান থেকে দেখছো লাইভটি অবশ্যই শেয়ার করে দাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়বো। এখন দেখো এটা কেএসপি কত হবে। এটা কেএসপি নির্ণয় করতে গেলে আমরা প্রথমত কি করি, আমরা প্রথমত করেছি এটার এস নেই, ওকে, তারপর হচ্ছে গুণ দেই, তারপর এখানে এটার এস ধরি, ওকে, তারপর এখানে 3 আছে তাই এখানে 3 দেই, এটার উপরে আবার কত 3 দেই, এরকম দেই, তারপর হিসাব নিকাশ করি 3 27 এস কিউব, তারপর হিসাব করি হচ্ছে 27 S4। এভাবে তোমরা কারা দ্রাব্যতা গুণফল বের করো। হ্যাঁ, এটা বের করবা। এটা হচ্ছে যদি তোমরা একাডেমিতে হও, একাডেমিক ক্ষেত্রে এভাবে বের করবা, এটা ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে ভাইয়া এগুলো করার কিন্তু আর সময় নেই। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের সুপার ফাস্ট হতে হবে। তোমাদের দেখার সাথে সাথে তোমাদের বের করে ফেলতে হবে, ওকে। তোমাদের বিভিন্ন রুলস রয়েছে, যেমন কি কথা AX AB AX AY এভাবে যদি থাকে তখন হচ্ছে এক্সগুলোর মাথায় এক্স থাকে, এভাবে তোমরা বের করো, বিভিন্ন সূত্র দিয়ে বের করো, এত কিছু দরকার নেই। অ্যাডমিশনে যত শর্টকাট পাওয়া যায়, যত দ্রুত আমাদের এমসিকিউটা সলভ করতে পারি, এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, ওকে। আচ্ছা, তো এটা আমরা একটু দেখতে পারি, দেখো কিভাবে আমরা এই বিষয়টা হ্যান্ডেল করতে পারি দ্রুত। এখন দেখো এই ক্ষেত্রে যে টেকনিকটা রয়েছে সেটা একটু ফলো করো। যদি হয় এ বি, মনে করো এবি একটা যৌগ, তো এদের দুইজন মানে হচ্ছে সমান সমান আছে, যেমন হয় না সোডিয়াম ক্লোরাইড হয় না, HCl হয় না, এরকম একটা যৌগ। ধরো এটা HCl বা সোডিয়াম ক্লোরাইড, এরকম একটা বিষয় যেটা হচ্ছে এক অবস্থায় আছে।
এদের সহগগুলো এক এক অবস্থায় আছে। এখন দেখো এদের যোজনী কত সমান সমান রয়েছে দুই পাশে। তো এই ক্ষেত্রে কি হবে সেটা আমি একটা রুলস বের করে দিই। আচ্ছা, এটার ক্ষেত্রে হবে এস স্কোয়ার। আমি আরেকটা কালার তোমাদের জন্য চুজ করে নিই। যদি হয় এ বি টু এ ধরনের কিছু আসে তখন কি দাঁড়াবে? এ বি টু তখন কি দাঁড়াবে বলো? 4s কিউব। যদি দাঁড়ায় এ বি থ্রি, এ বি থ্রি এই অবস্থায় আসে তখন আসবা 17s4। আচ্ছা, যদি দাঁড়ায় এ এ টু বি থ্রি এই অবস্থায় আসে তখন করবা 108s5। এই কটা বিষয় দেখো, এই কটা বিষয় কিন্তু আমি নিজেও মুখস্থ করিনি, মুখস্থ করা লাগেও না, তারপরেও কিন্তু আমি লিখতে পারতেছি। কিভাবে লিখতে পারতেছি? একটু বুদ্ধি খাটালে কিন্তু এটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি। একটু দেখো এখানে সংখ্যা কয়টা আছে, যদি একটা ধরি, যদি এই এক এক অবস্থা থাকে তখন কি হয়? এখানে একটা এস, এখানে একটা এস, মানে এস স্কোয়ার এভাবে দাঁড়ায়। এই জায়গায় কি আছে দেখো, এখানে এক আছে, এখানে দুই আছে। এই এক আর দুই এই অবস্থায় যদি থাকে তখন কি দাঁড়ায়? এটা আমরা কি এসপির মাধ্যমে বের করতাম কিভাবে? এস গুণ 2s স্কোয়ার এভাবে লিখতাম, তাই না? তখন এস গুণ 4s স্কোয়ার এভাবে লিখতাম, তারপর আসতো 4s কিউব এভাবে তো লিখতাম। তো ওইটা গিয়ে আমি একদম সহজ করে শর্টকাটে লিখে দিছি। যদি এরকম আসে এক দুই অবস্থায় আসে, মানে দুইটার এই যে যোজনীগুলা রয়েছে এগুলো যদি দুইটা যোগ করে 3 আসে, দুইটা যোগ করে 3 আসে, এখানে কত আসতেছে? 3। যদি 3 আসে কখনো তখন আসবে 4s কিউব। এই 3 চলে যাবে এস এর মাথায়। এখানে আছে কত দেখো? 2। যদি 2 আসে এস এর মাথায় 2। যদি কত দেখো, এখানে 1, এখানে 1 আর এখানে 3, 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 1 আর 3 যোগ করলে কত হয়? 4। এস এর মাথায় দেখো 4 উঠে যাবে। 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে হয় 5। এস এর মাথায়ও 5 উঠছে। এবার দেখো এস 4s কিউব 27s4 108s5 এভাবে কিন্তু আমরা সবগুলো দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারি। এরপর তোমাদের যে কোনো দ্রাব্যতা গুণফল আসুক তোমরা চোখ বুঝে বের করে ফেলতে পারবা। ওকে, চোখ বুঝে বের করে ফেলতে পারবা। যদি এরকম হয়, আমি যদি একটা দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড। এখন বলো এই ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত? দ্রাব্যতা গুণফল কত? দেখো কে এস পি এর দ্রাব্যতা গুণফল কত? এটা আনসার করে দাও, দ্রুত আনসার করে দাও। ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কত? তো আমাদের কিন্তু স্যাট একাডেমির পক্ষ থেকে পুরো অ্যাডমিশন প্রোগ্রামগুলো আমাদের শুরু হতে যাচ্ছে। আমাদের স্যাট একাডেমির অ্যাডমিশন প্রোগ্রাম 2025 এর আন্ডারে আমরা কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নি এই কোর্সটি চালাচ্ছি। তো এই কোর্সটি সম্পূর্ণ লাইভ প্রোগ্রাম। তোমাদের 30টি ক্লাসই লাইভ থাকবে, পাশাপাশি তোমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, এক্সামের ব্যবস্থা রয়েছে। তো এর পাশাপাশি আমাদের ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এগুলোর ধারাবাহিক লাইভ ক্লাসগুলো আমাদের ইতিমধ্যে শুরু হয়ে যাবে। এবং তোমাদের অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে, আর্টস কমার্সে যারা আছো তাদের জন্য আমাদের স্যাট একাডেমির পক্ষ থেকে অ্যাডমিশন প্রোগ্রাম রয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের স্যাট একাডেমির সাথে থাকো। এখানে তোমাদের পড়ালেখার জন্য যাবতীয় প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করছি স্যাট একাডেমির পক্ষ থেকে। এখন দেখো এই যে বিষয়টা ক্যালসিয়াম ক্লোরাইড এই যে বিষয়টা রয়েছে এইটা কিন্তু আমরা দেখি বুঝতে পারি। দেখো এখানে আছে কত? 2, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 3। দুইটা মিলে আছে 3। তাহলে দেখো আমরা এসটা আগে বসাই আর এস এর মাথা থাকবে কত? 3। এস এর মাথা যদি 3 থাকে তখন আমাদের কি আসবে? দেখো এখানে আসবে 4। এই ফর্মুলাটা খাটবে এখানে, তখন এই ফর্মুলাটা আমাদের খাটতেছে এই জায়গাটায়, এই ফর্মুলাটা খাটতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো দ্রাব্যতা গুণফল নিয়ে আমাদের মনে হয় না আর কোনো প্রকার সমস্যা হইতে পারে। যদি আমাদের দেখো আরেকটা, এটা দিয়ে একটা উদাহরণ দেখে 5টা লাটা দিয়ে, তাই না?
ধরো কোনটা হবে, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যদি বলি, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এটা আমি ক্লিন করে দিচ্ছি, এগুলো ক্লিন করে দিচ্ছি, এটাও আমি আলাদা করে লিখি। দেখো এটা কত হবে বলো তো, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের দ্রব্যতা গুণফল কত হবে, এখানে কেএসপি কত হবে বলো, কেএসপি। তো দেখো এখানে কত আছে, 3 আর 2, 3 আর 2 যোগ করলে হয় কত, 5, 3 আর 2 যোগ করলে হয় 5, আগে এস লিখি তার মাথায় 5 দেই, তো এস 5, এটার আগে কি কত থাকবে, 108, 108। তো এতটুকু মনে রাখা যাবে, এতটুকু মনে রাখা যাবে। তো আমরা দ্রব্যতা গুণফল বের করে ফেলছি। তো মাঝে মাঝে আবার বলে দিবে যে এস এর মান দেওয়া হবে, এস এর মান দিয়ে দিবে তোমাকে, পুরো এস এর মানটাই দিয়ে দিবে, তখন আবার বলবে যে এটা দ্রব্যতা গুণফল বের করো, তখন মানটা বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ক্যালকুলেশন সবই কিন্তু আমাদের হাতে কলমে করতে হয়, সেটা তো জানো। দেন আমরা সামনে আগাই, তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায়। এবার দেখো দ্রব্যতার উপর যেসব নিয়ামকের প্রভাব ফেলে, দ্রব্যতার উপর দ্রাবকের প্রকৃতির নিয়ামক ফলো করে, দ্রব্যের প্রকৃতি, তাপমাত্রা, চাপ, এগুলোর উপর নির্ভর করে। মনে করো যে দ্রাবকের প্রকৃতি, এগুলো যদি জৈব জৈব যৌগ হয় বা অজৈব যৌগ হয়, তাহলে কি হয়, চেঞ্জ হয়ে যায়, জৈব যৌগের সাথে মিক্স করবে, অজৈব যৌগের সাথে দ্রবীভূত হয়। তো এই বিষয়গুলো হচ্ছে এরকম, যে যেমন তার সাথে তেমন মিশে। তারপর দ্রব্যের প্রকৃতি কিরকম সেটার উপর কিন্তু নির্ভর করতেছে, কারণ হচ্ছে একই দ্রাবক ঠিক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন দ্রবণের জন্য দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। ওকে, তার মানে এটা না যে পানির ভিতর চিনি আর লবণ একই সমান ভাবে দ্রবীভূত হবে। আবার দেখো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় ভূমিকা পালন করে তাপমাত্রা, কারণ দ্রাব্যতার তাপমাত্রার উপর অনেক চেঞ্জ হয়। কারণ আমাদের যদি তাপ উৎপাদী হয়ে থাকে, তাপ উৎপাদীর ক্ষেত্রে একটু মনে রাখো, যদি তাপ উৎপাদী হয়ে থাকে তখন কি হবে, তখন যদি আমি তাপমাত্রা রাইজ করি, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হবে, কমে যাবে। আমি যদি টেম্পারেচার রাইজ করি, দ্রাব্যতা ফল হবে। আর যদি তাপ হারি হয়, তখন আমি যদি তাপমাত্রা যদি বাড়াই, দ্রাব্যতাও বাড়বে। এই বিষয়গুলো। এবং চাপ, এখন দেখো চাপের ক্ষেত্রে আরেকটু আসতেছি, তাপমাত্রার ক্ষেত্রে আরো বিষয় আদি আছে। এখন দেখো যে গ্লোবাল সল্ট নামে একটা বিষয় আছে, গ্লোবাল সল্ট, এটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন চিত্র। গ্লোবাল সল্ট কোনটা, গ্লোবাল সল্ট হচ্ছে সোডিয়াম সালফেট এবং 10 অণু পানি। এই যে গ্লোবাল সল্ট, এটার নাম কি, গ্লোবাল সল্ট। এখন দেখো এই যে গ্লোবাল সল্ট, এই গ্লোবাল সল্টের সাথে দেখো একটা গ্লাস পানি আছে, 10 অণু গ্লাস পানি আছে, এটার জন্য মেনলি একটু ঝামেলা হয়। দেখো এটার ক্ষেত্রে কি হয়, প্রথমে যখন আমি তাপমাত্রা বাড়াতে থাকবো, দ্রাব্যতা বাড়তে থাকবে। আমি যদি একটা গ্রাফ করি এভাবে, আমি যদি প্রথমে তাপমাত্রা ইনক্রিজ করতে থাকি, এদিকে যদি তাপমাত্রা দিই, টেম্পারেচার, যদি আমি তাপমাত্রা ইনক্রিজ করতে থাকি, এদিকে হচ্ছে দ্রাব্যতা, ধরো এস। তো তাপমাত্রা প্রথমে যদি ইনক্রিজ করতে থাকি, ইনক্রিজ করতে করতে আমাদের একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে, দ্রাব্যতা বাড়তে থাকবে। এই পর্যন্ত আমি যত তাপ বাড়াচ্ছি, দ্রাব্যতা বাড়ছে। কত পর্যন্ত, এটা হচ্ছে সার্টেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে 32 ডিগ্রি। এই যে 32 ডিগ্রি পর্যন্ত। ওকে, এখন এই যে 32 ডিগ্রি পর্যন্ত, সাথে 32.4 আছে, ওটা আমার নেগলেক্টেড করা যায় না, 32.4 ডিগ্রি এত ধরো। তো এই পর্যন্ত হচ্ছে আমি তাপমাত্রা বাড়াইতে, 0 থেকে যদি বাড়াইতে থাকি, দ্রাব্যতা আমার বৃদ্ধি পাবে। এরপর কি হবে দেখো, আমি যদি আবার তাপমাত্রা বাড়াইতে থাকি, তখন এই জায়গায় এসে কি কি থাকবে, এই গ্লোবাল সল্ট পুরোটা থাকবে। দেখো আমি পুরোটা লিখে দেই, সোডিয়াম SO4, 10 অণু পানি, H2O। তো এই পর্যন্ত কিন্তু 10 অণু পানি আছে, কিন্তু এই জায়গায় যখন পৌঁছে যাবে, তখন কিন্তু এই 10 অণু পানি কিন্তু হাওয়া হয়ে যাবে, থাকবে না। তখন আমাদের দ্রাব্যতা গ্রাফটা আবার নিচের দিকে ফল হতে থাকবে। ওকে, এই হচ্ছে বিষয়টা। তো এই জায়গাটায় আমাদের থাকবে শুধুমাত্র সোডিয়াম সালফেটটা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, যদি আমরা দাগ কেটে দেখাই, আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত দ্রাব্যতাটা
নির্দিষ্ট একটা পয়েন্ট পর্যন্ত দ্রাব্যতাটা বাড়তেছে, তারপর আবার কমতেছে। তো গ্লোবাল সল্ট এটার ক্ষেত্রে তোমরা একটু মনে রাখতে পারো, এটার ক্ষেত্রে এই ধরনের বিষয়টি দেখায়। দ্রাব্যতা বাড়তে থাকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তারপর কমে যায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তারপর কমে যায়। আচ্ছা, তোমরা দ্রুত লাইভটি শেয়ার করে দাও, যেখান থেকে দেখছো লাইভটি দ্রুত শেয়ার করে দাও। এবং এইটা যদি ক্লিয়ার হয় আমাকে একটু কমেন্টে জানাও যে এটা যদি ক্লিয়ার হয় তাহলে ডান লিখে দাও। যদি ক্লিয়ার হয়, যদি বুঝতে পারো, ডান লিখে দাও। তো আমরা কি পরে যেতে পারি? আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা পরের দিকে, সামনের দিকে আগে। তো দেখো, তাপমাত্রার বিষয়টা আমরা বুঝলাম। এখন চাপের একটা বিষয় রয়েছে, তাই না? চাপ। এই চাপের বিষয়টার ক্ষেত্রে আমাদের হেনরির একটা সূত্র রয়েছে। দেখো, চাপের ক্ষেত্রে হেনরি সূত্র রয়েছে। হেনরি সূত্র। ওকে, এই হেনরি বলতেছে কি? হেনরি বলতেছে দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক। মানে হচ্ছে চাপ যত আমি ইনক্রিজ করব, দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক, এটা হচ্ছে হেনরির সূত্র। তো হেনরি সূত্রের যে একটা, যদি আমি সমানুপাতিক ধ্রুবকটা উঠে দিই, সমানুপাতিক চিহ্নটা উঠে আমি সমান সমান করে লিখি, এস ইকুয়াল টু আমরা লিখবো, তাহলে আমরা ধ্রুবক হিসেবে কে এস দেই, হেনরি ধ্রুবক, এবং একটা পি। তো এইটা হবে হেনরির সূত্রটা। এখানে কে এসটা কি? কে এসটা হচ্ছে হেনরির ধ্রুবক, কে এসটা হচ্ছে হেনরির ধ্রুবক। তো দ্রাব্যতা কি হয়? আমি যত চাপ ইনক্রিজ করব দ্রাব্যতা বাড়তে থাকবে। গ্যাসের ক্ষেত্রে, এগুলো হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তো গ্যাসের ক্ষেত্রে আমি যখন চাপ ইনক্রিজ করব দ্রাব্যতা তত বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এটা থেকে আমরা কিন্তু একটা সূত্র প্রতিষ্ঠা করতে পারি। দেখো, এতটুকু থেকে কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারি। সেই সূত্রটা হচ্ছে এভাবে লেখা যায়, S1/S2 = P1/P2। তো এই একটা সম্পর্ক আমরা আনতে পারি। সম্পর্কটা হচ্ছে S1/S2 P1/P2। তো আমাকে যদি কোনো কারণে বা প্রশ্নে কোনোভাবে যদি বলা হয় যে এখানে হেনরি ধ্রুবকটা তোমাকে পরীক্ষা দিয়ে দেবে, ওটা নিয়ে চিন্তা নাই, হেনরি ধ্রুবকের মানটা দিয়ে দিল, এখন তোমাকে বলছে যে হ্যাঁ S1 দ্রবতা এত, S2 দ্রবতা কত, সেটা তোমার বের করতে হবে। মানে তোমাকে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় একটা দ্রবণের দ্রাব্যতা তোমাকে দিয়ে দিল এবং হেনরির ধ্রুবকটাও দিয়ে দিল। এখন বলছি যে আমি চাপ ইনক্রিজ করছি, চাপ ইনক্রিজ করার ফলে দ্রাব্যতা কতটুকু বৃদ্ধি পেলে সেটা বের করে দিবা। মানে হচ্ছে S2 এর মান কত সেটা বৃদ্ধি করে দিবা। এখন দেখো, S2 এর মান বের করতে গেলে আমাদের এখান থেকে S2 টানতে হবে, তাই না? দেখো, আমি যদি আমি S2, তখন দেখো আরেকটু শর্টকাটে করে দেই, এটাকে আমরা একটু উল্টে লিখি, তাহলে আমাদের জামালা একটু কম হবে। P1 গুণ হচ্ছে S1, বাস। তো এতটুকু সূত্রটা একটু মাথায় রেখে রাখো বা খাতায় লিখে রাখো, যেখানে রাখো, এইটা তোমাদের একটু জানা দরকার। মানে হচ্ছে আমি যদি চাপ বাড়াই তখন আমাদের দ্রাব্যতা কতটুকু বৃদ্ধি পাইলো, এই বিষয়টা। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার? যদি হয়ে থাকে তাহলে ডান লিখে দাও। এ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে ডান লিখে দাও। তো আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু প্রতিদিন চলতে থাকবে, প্রতিদিন আমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকবে। আজকে 9টায়, আজকে 9টা বাজে কিন্তু আমাদের সম্মানিত ফাউন্ডার স্যারের লাইভ ক্লাস থাকবে জবের জন্য, জবের ম্যাথ প্রস্তুতির জন্য। আচ্ছা, তো এটা ক্লিন করে দেই, যদি তোমাদের হয়ে যায় একটা স্ক্রিনশট নিতে পারো অথবা নোট করে নিতে পারো। ওকে, আমি সরে গেলাম। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই। আশা করি এটা হয়ে গেছে। এখন দেখো, আমরা কিছু ম্যাথ করি, বিগত বছরের পরীক্ষা আসছে এমন কিছু আমরা ম্যাথ করি। তো এখন দেখো, এই জায়গায় কি বলছে যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রস্তুত সোডিয়াম ক্লোরাইড এবং 500 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল। তো তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এটা হচ্ছে আমাদের যে একটা কমন সূত্র আছে না, দেখো তোমাদের আরেকটা সূত্র তোমাদের শিখাই দেয়, সেটা হচ্ছে এই সূত্রটা লিখবা, N = SB। এই সূত্রটা হচ্ছে জাতীয় সূত্র। এই সূত্রটা ভালোভাবে মাথায় গেঁথে নাও। এখানে S হচ্ছে আমাদের দ্রাব্যতা,
তারপর বি হচ্ছে আমাদের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা। ওকে, এন ইকুয়াল টু এস বি, এটা আমাদের লাগবে। ওকে, এটাকে দ্রাব্যতা বা ঘনমাত্রা যেটা বলো। এখন এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এটা বের করতে পারি। কি কি আছে দেখো, এখানে দেখো, আমরা একটু নোট করে ফেলি। এই জায়গায় দেখো 500 ml, মানে হচ্ছে আয়তনটা দেওয়া আছে, মানে বি দেওয়া আছে, বি কত 500 ml, 500 ml। তো এটাকে যদি আমরা লিটারে নেই তখন কি দাঁড়াবে, লিটারে নিতে হবে। লিটার নিলে 0.5 লিটার, 0.5 লিটার। ওকে, এখন আরেকটা কিছু পাওয়া লাগবে আমাদের, যেহেতু এন ইকুয়াল টু এস বি সূত্রের সাহায্যে আমরা নিব। তো এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের এম এর মান কিন্তু আমরা জানি, এম এর মান, সোডিয়াম ক্লোরাইডের এম এর মান হচ্ছে 58.5 গ্রাম। আর এইখানে দেখো ওজন দেওয়া আছে, দেখো কতটুকু পাওয়া গেছে, 117 গ্রাম। তার মানে ওয়েটটা দেওয়া আছে, ওয়েটটা হচ্ছে 117 গ্রাম। তো আমাদের মোটামুটি সবকিছুই পাওয়া আছে। এখন আমরা এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারি কিনা, দেখো সূত্রটা কি ছিল, এন ইজ ইকুয়াল টু এস বি, এই সূত্রটা ছিল। ওকে, এখন দেখো এন এর মান কি, এন এর মান আমরা বলতে পারি যে মোল সংখ্যা কিভাবে বের হয়, ওজনকে যদি ওর ইয়া দিয়ে ভাগ করি, মোলার ভর দ্বারা ভাগ করি, তখন কিন্তু মোল সংখ্যা বের হয়ে যায়। তো দেখো এখানে আছে 117, এটাকে ভাগ করতে হবে ওর মোলার ভর দ্বারা 58.5। দেখো এম এবং ডব্লিউ দুটার মান পাইছি, তাহলে ডব্লিউ কে যদি আমি ওর মোলার ভর দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে এন। তো এই জায়গাটা দেখো এস এর মান আমরা জানি না, সেটা রেখে দিলাম। বির মান কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 0.5। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, আমরা সামনে চলে যাই, এখানে জায়গা নাই, এখানে চলে আসি। এখন দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসে, এখানে কাটাকাটি করলে 2 আসে। দেখো 117 এর ভিতর 58.5 দুইবার যায়, কারণ 58.5 কে যদি 2 দ্বারা গুণ করো 117 হবে। তাহলে এখানে 2 পাইছি, আর এই জায়গায় আছে 5 ইনটু এস ইনটু 0.5। তো আমাদের লাগবে কি, এস এর মানটা লাগবে, তাই না? এখান থেকে যদি আমরা এস এর মানটা বের করতে চাই তখন কি দাঁড়াবে, এখান থেকে যদি এস এর মানটা বের করতে চাই তখন কি দাঁড়াবে, এস ইজ ইকুয়াল টু এই 2 কে আমাদের ভাগ করতে হবে, এটা গুণাকার আছে, 2 কে ভাগ করতে হবে 0.5। আর 2 কে যদি 0.5 দ্বারা ভাগ করি অ্যান্সারটা চলে আসে 4। তো 4 মোল পার লিটার হবে, এখানে 4 মোল পার লিটার হবে, মোল পার লিটার। ওকে, এখন দেখো এখানে অপশনগুলো রয়েছে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। দেখো এই ডি নাম্বার অপশনটার সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ মিলে গেছে, ডি নাম্বার অপশনটার সাথে সম্পূর্ণ মিলে গেছে, 4 মোল পার লিটার। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি খুব সহজেই। দ্বিতীয়ত দেখো 2 নম্বর যে প্রশ্নটা আসছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রবীভূত রয়েছে, অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে অক্সিজেন তার মানে একটা গ্যাসের ব্যাপার স্যাপার আছে। এখানে দেখো হেনরি, এই হেনরির ধ্রুবকটা দেওয়া আছে, হেনরির ধ্রুবকটা দেওয়া আছে কত, এত, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক। তাহলে 4 ইন্টু 416 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত একক দেওয়া রয়েছে। তো এত একক, আচ্ছা এককটা একটু বড়, হেনরি ধ্রুবকের এককটা অনেক বড়, দেখো এককটা এই পর্যন্ত থাকে, এই পুরাটা হচ্ছে হেনরি ধ্রুবকের একক। ওকে, তার মানে হচ্ছে 4.416 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত গ্রাম পার এত, তারপর হচ্ছে পানি অ্যাটমসফিয়ার। ওকে, এখন বলছে যে 1.5 অ্যাটমসফিয়ার মানে P2 এর মান আছে 1.5, অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের দ্রাব্যতা কত, অক্সিজেনের দ্রাব্যতা কত। এখন দেখো আমার P2 পাইছি, লাগবে কি, P2 পাইছি, লাগবে S2 লাগবে, P2 পাইছি, লাগবে S2। আর আমাদের আরো কিছু জিনিসপত্র লাগে, সেটা হচ্ছে S1 এবং P1। এখন S1 এবং P1 আমরা কোথায় পাবো, দেখো এই S1 এবং P1 এটা কিন্তু এই যে হেনরি ধ্রুবক এটার ভিতরে লুকিয়ে আছে। তো হেনরি ধ্রুবকটা মূলত হয় এখানে, এটা দ্বারা বুঝাইছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে যদি এটা হয় তাহলে মানে দেখো এখান থেকে বের করা যায় S ইকুয়াল টু কি এস পি,
এটা মূলত ছিল। তো এখান থেকে যদি হেনরি ধ্রুবকটা যদি এটা দেয়, এই মানটা যদি দেয় 4.416 ইন্টু 10⁻³ আর অ্যাটমসফিয়ার যদি হয় 1 যদি অ্যাটমসফিয়ার হয় তখন কিন্তু আমাদের দ্রাব্যতাও চলে আসে এত। তার মানে এই জায়গায় দ্রাব্যতা হচ্ছে হেনরির যে মানটা আছে এটাই, সমস্যা নাই, 4.416 ইন্টু 10⁻³ এবং চাপ হচ্ছে 1 atmosphere। তো আমরা S1 P1 পেয়ে গেছি, P2 দেওয়া আছে, আমাদের দরকার S2 এর মান। এখন দেখো S2 এর মান শিখাইছিলাম কিভাবে বের করতে হয় S2 এর মান। তো আমি একটা সূত্র তোমাকে লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে এরকম ছিল, এত বড় না দেই, P2 মুছে দেই। দেখো এরকম ছিল যে P2/P1 গুণ হচ্ছে S1, P2/P1 ইন্টু S1। কিছুক্ষণ আগেই সূত্রটা তোমাদের শিখে আসছি। এখন দেখো এই জায়গায় কিভাবে হবে, P2 এর মান কত, P2 এর মান হচ্ছে এখানে P2 এর মান হচ্ছে 1.5, এটাকে ভাগ করব 1 দ্বারা, গুণ করব S1 দ্বারা, মানে হচ্ছে এই 4.4 ইন্টু 10⁻6 এটা দ্বারা গুণ করব 4.416 ইন্টু 10⁻³ এখন দেখো মেইনলি হচ্ছে 1.5 কে 4.4 ইন্টু 10⁻5 এটা দ্বারা গুণ করা, মেইনলি হচ্ছে এইটা, তাই না? এখন দেখো 1.5 দিয়ে যদি 4.41 কে গুণ করি তখন মানটা কত আসবে একটু আমাকে বলো তো। দেখো 4 কে যদি আমি 1.5 দ্বারা গুণ করি 6 হয়, এটা আমরা সবাই জানি। 4 কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে মান হয় কত, 6, কারণ 4 কে 4 আর যদি 0.5 দ্বারা 4 কে গুণ করি তখন হবে 2, তারপরে 4 আর 2 যোগ করলে 6। তো আমরা এখান থেকে দেখতে পারি, দেখো 1.5 দ্বারা যদি 4 কে গুণ করি মান আসে 6 পয়েন্ট। আবার দেখো এই 4 কে যদি 1.5 দ্বারা গুণ করি মান আসবে আবার 6। ওকে, এখন বাকি পয়েন্ট কিছু একটা আসবে, অত কিছু আমাদের বিবেচনা আনতে হবে না, অপশন দেখে আমরা বুঝতে পারবো। তো ইন্টু 10⁻³ তো 3 থাকবে, ওটার কোনো চেঞ্জ নাই। এখন এই অপশনের সাথে কোনটা মিলে আমাদের একটু দেখতে হবে। এই দেখো এখানে অপশন তো মিলে গেছে, সি নাম্বার যে অপশনটা দেখো, সি নাম্বার অপশনটার সাথে হুবহু আমাদের মিলে গেছে 6.6 ইন্টু 6.624 ইন্টু 10⁻³ সম্পূর্ণ কিন্তু মিলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই হাতে কলমে ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের সবগুলো ম্যাথ সলভ করতে পারি খুব সহজেই। তো এই দুইটা ম্যাথ যদি তোমরা বুঝতে পারো, এই হেনরি সমীকরণ, হেনরি সূত্র এবং বা দ্রাব্যতা রিলেটেড যে এই ধরনের ম্যাথগুলো তোমরা খুব ইজিলি পারবা। দেখো এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, জাহাঙ্গীরনগর পরীক্ষায় 2023 সালে কিন্তু এটা আসছিল। দেখো 23-24 দুইটা ম্যাথই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা সামনে আগাই। এবার আসো টাইপ 2 তে। আমাদের আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল এই বিষয়গুলো রয়েছে। তো আয়নিক গুণফলের ক্ষেত্রে আমি তোমাদের একটু বলে রাখি ছোট করে, যে এখানে এতটুকু মনে রাখবা যে আয়নিক গুণফলের ক্ষেত্রে এখানে সময়ায়ন যদি প্রভাব থাকে বা দ্রাব্যতা এগুলোর ক্ষেত্রে যদি সময়ায়ন প্রভাব থাকে, আমি লিখে দেই, যদি সময়ায়ন, আচ্ছা যদি সময়ায়ন প্রভাব থাকে তখন কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। সময়ায়ন প্রভাব থাকলে, দ্রাব্যতা হ্রাস পায়। এখন কতটুকু হ্রাস পাবে, এখন দেখো তুমি একটু চিন্তা করে দেখো। সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে ধরো আমি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে ধরি H2SO4, এটা সবচেয়ে কমন, পরীক্ষাও আসে, ভালো করে খেয়াল করো। এই হাইড্রোজেন সালফাইড এটা একটা আয়ন, তাই না? এখানে হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, আবার সালফার আয়নও আছে। এখন এটার ভিতরে যদি আমি আবার এখানে এনে HCl দিয়ে দিই, তখন এখানে সময়ায়ন কোনটা বলো তো? সময়ায়ন এখানে কিন্তু H+টা হচ্ছে সময়ায়ন, কারণ এখানে H+ রয়েছে, এখানে H+ রয়েছে, তখন দ্রাব্যতা কমে যায়। মনে করো যদি দ্রাব্যতা থাকতো এটার আগে যদি ধরো দ্রাব্যতা ছিল S, এখন দ্রাব্যতা হয়ে যাবে কত? যখন এটা মিক্স করব তখন দ্রাব্যতা হয়ে যাবে S1। তো মজার ব্যাপার আছে, এখানে আমি যতই গুণ করি বা যোগ করি বা যাই করি, যত আয়নগুলো যাই যোগ করি বা যাই করি, এখানে KSP মান কিন্তু কনস্ট্যান্ট। KSP, এই KSP কনস্ট্যান্ট, KSPর মান এখানে যা ছিল তাই হবে,
এটা কেএসপি মান কত একটু বলো আমাকে, এটা কেএসপি মান কত? এটা কেএসপির মান হবে 2 আছে, দেখো 2 আর 1 3, তার মানে 3 যদি থাকে এটা হচ্ছে 4 কি ছিল 4s কিউব, 4s কিউব ছিল, 4s কিউব ছিল। এখন আমি এখানে যত সময় দেই আর না দেই আমাদের কেএসপির মানটা এটা কনস্ট্যান্ট থাকবে। এখন কেএসপির মান কনস্ট্যান্ট থাকতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কিছু কম বেশি করতে হবে, মানে হচ্ছে দ্রাব্যতা কমে দিতে হবে, এরা অধক্ষিপ্ত হয়ে যাবে। এখন দেখো আগে যদি থাকতো এটা, এটা যদি আগের দ্রাব্যতা থাকতো, এখন দ্রাব্যতা হয়েছে S1, ওকে, এখন দ্রাব্যতা হয়েছে S1। এখন ধরো এখানে আমি কতটুকু যুক্ত করছি, এখানে আমি x মোল যুক্ত করছি, তখন এটার ক্ষেত্রে আমাদের H প্লাসের দ্রাব্যতা তখন কি হবে, H প্লাসের দ্রাব্যতা আমাদের H1 এর জায়গায় সাথে আমাদের আরো x যোগ হবে, আর সালফারের ক্ষেত্রে দ্রাব্যতা আমাদের আসবে S1। এভাবে এই হবে বিষয়টা মেইনলি। এখান থেকে তোমরা যতটুকু পরীক্ষা আসে, যেটা আসে সেটা আমি বলি, এই যে কিভাবে সময়ায়নের প্রভাবে কিভাবে কমে বাড়ে, এটা হচ্ছে তোমাদের থিওরির পড়া, তোমরা হচ্ছে একাডেমিতে যারা পড়ো, একাডেমির ক্ষেত্রে এগুলো আসে পরীক্ষায়, কিভাবে আসে। এখন অ্যাডমিশনে ভাবা, তোমাকে তো বলবে না ব্যাখ্যা করতে যে এটা কেন হয়েছে, অ্যাডমিশনে বলবে যে সময়ায়নের প্রভাব আছে, মনে করো এখানে হাইড্রোজেন সালফাইড আছে, এটার ভিতরে যদি আমি HCl দিই তখন দ্রাব্যতা কি হবে, বাড়বে না কমবে, এইটাই পরীক্ষা আসে, এটাই পরীক্ষা আসে। তখন তুমি দেখবা যে সময়ন আছে কিনা। তো সময়নের ক্ষেত্রে তোমরা আরেকটা কথা একটু লিখে দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, এটা কি থাকে স্বল্প দ্রবণীয়, আর এটা কিন্তু হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ, ওকে। তো স্বল্প দ্রবণীয়র ভিতরে যদি কোনো একটা যৌগ রয়েছে, হাইড্রোজেন সালফাইড, ধরো এটা স্বল্প দ্রবণীয়, এটার ভিতরে যদি আমি তীব্র তড়িৎ বিশ্লেষক কোনো কিছু দেই, যেমন HClটা দেই, তখন কি হবে, এখানে সময়ন প্রভাবটা কাজ করবে। তার মানে এখানে দ্রাব্যতা কি করবে, দ্রাব্যতা হচ্ছে নিচে নামায় দিবে, মানে হচ্ছে দ্রাব্যতা যদি আগে থাকতো S, বর্তমানে দ্রাব্যতা হবে S1, সেটা হবে এই অবস্থা, মানে দ্রাব্যতা কমে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু জানা থাকলে যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। ওকে, এবার আমরা চলে আসি, এটা আমি ক্লিন করে দেই, দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফলের সম্পর্কে এই কথাগুলো তোমরা যদি শিখে ফেলছো, এখন এই রিলেটেড আমরা কিছু ম্যাথও কিন্তু দেখে ফেলছিলাম, তাই না? এখন আরেকটা সম্পর্ক আসে, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের ভিতরে একটা সম্পর্ক আছে। চলো আমি লিখি, আচ্ছা আমি এভাবে লিখি, ধরো KSP বাস KIP। এখন দেখো এখানে একটা মজার বিষয় আছে, তো তোমাদের প্রশ্নগুলো আসে, যদি দ্রাব্যতা গুণফলের চাইতে আয়নিক গুণফল বেশি হয় তখন কি হবে, যদি আয়নিক গুণফলের চাইতে দ্রাব্যতা গুণফল বেশি হয় তখন কি হবে, বা যখন দুটা সমান সমান হয় তখন কি হবে, এগুলো আসে, মানে অধিক্ষিপ্ত হবে কিনা, সম্পৃক্ত হবে কিনা, এইসব বিষয়, বা অসম্পৃক্ত হবে কিনা, এইসব বিষয়। এখন দেখো এটা নিয়ে কোনো তোমাদের কনফিউজ নাই। দেখো তুমি একটু খেয়াল করো, এখানে আমি যদি এভাবে একটু লিখে দেই তোমাকে, KIP, এটার ক্ষেত্রে এই যে আইটা দেখো, এই আইটা কি হচ্ছে, আইটা কি, আচ্ছা আমি এসটা দিয়ে বুঝাই, এস এর ধরো স্ত্রী বা বউ, একটু মজা করে বুঝাচ্ছি যাতে মাথায় গাঁটে, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে আবার সিরিয়াসলি নিও না। তো এস হচ্ছে স্ত্রী বা বউ, যেটা ধরো, আর আইয়ের মাথায় দেখো একটা ডট আছে, মানে জামাই যারা থাকে তাদের মাথায় একটা টুপুর থাকে বা একটা টুপি থাকে, তো এটার দ্বারা আমি জামাই বুঝাই, ওকে। এখন আমাকে বলো, এই জামাই হচ্ছে তাহলে KIP, এই যে জামাই যদি এই বউকে কম দেয়, KSP, মোট কথা হচ্ছে এই বউর চাইতে যদি জামাই কম হয়, বা জামাই যদি বউকে কম দেয়, মানে হচ্ছে গিফট দেয় না, শাড়ি চুড়ি বা বিভিন্ন
চেইন, যে গিফটগুলো, তখন কি হয়? জামাই যদি বউকে কম গিফট দেয় বা কম কিছু দেয় তখন কি হয়? বউ কি নারাজ হয়, তাই না? বউ হয় নারাজ, তখন এটা কি হবে? অসম্পৃক্ত। সম্পৃক্ত। এবার দেখো, যদি ঠিক আছে জামাই সামর্থ্য মোটামুটি আছে, বউ যতটুকুই চায় জামাই ততটুকুই দিচ্ছে, মানে হচ্ছে গিফট, তাহলে কি হবে? সমান সমান, তার মানে বউর কোনো সমস্যা নেই, তাহলে সম্পৃক্ত। সম্পৃক্ত। এবার বউ খুশি, মানে খুশি বলতে হচ্ছে ঠিকঠাক আছে না, যতটুকু চাইছি ততটুকুই পাইছি, গিফট। দেন প্রথমটা বোঝা গেছে, 1 নম্বর শর্তটা, জামাই যদি বেশি কম দেয় তখন হচ্ছে অসম্পৃক্ত হয়ে যায়, মানে আহ, মানে খুশি হয় না, মানে বেজার হয়ে যায় বা তুষ্ট হয়, তুষ্ট হয়। আর এখানে যদি সমান সমান হয়, যতটুকু চাওয়ার ততটুকুই দেওয়া হয়েছে, তাহলে সম্পৃক্ত। এবং যদি বেশি দিয়ে দেয় তখন কি হবে? বেশি দিলে তো কথাই নাই, বেশি দিলে তো কথাই নাই, তখন হচ্ছে কি অনেক বেশি খুশি হয়ে যাবে, মানে যা চাইছে তার সাথে বেশি হয়ে গেছে, তার মানে বেশি হইলে কি হয়? ফালাই দিতে হয় বা পড়ে যায়, অনেক অনেক যদি গিফট দিয়ে পড়ে ফেলে তখন কি হয়? আশেপাশে পড়ে যায় বা যাই হোক, এটা হবে অদক্ষিপ্ত। অদক্ষেপণ। অদক্ষেপণ। এখন এটা একটু লিখে দিই সুন্দর করে, অদক্ষেপণ। অদক্ষেপণ। তো এটা ক্লিয়ার কিনা? 2 নাম্বার বিষয়টা খেয়াল করো, এটা ক্লিয়ার কিনা? তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি, যদি আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণ হবে। আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল যদি সমান সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ হবে। আর যদি আয়নিক গুণফল বেশি হয় দ্রাব্যতা গুণফলের চাইতে, তখন কি হবে? অধঃক্ষেপণ হবে। তখন অধঃক্ষেপণ হবে। তো এতটুকু যদি মাথায় থাকে তাহলে এখান থেকে একটা অ্যান্সার খুব ইজিলি তোমরা কভার অ্যাচিভ করতে পারো, কারণ পরীক্ষা আসে তো এগুলো পরীক্ষা আসে যে তোমাদের এই শর্তগুলো দিয়ে দিবে, কোন ক্ষেত্রে অধঃক্ষেপণ হবে, কোন ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ হবে, কোন ক্ষেত্রে অসম্পৃক্ত দ্রবণ হবে, এগুলো পরীক্ষা আসে। জাস্ট তোমরা একটু এভাবে মজা করে পড়ে নাও, বুঝে নাও, জীবনও বলবা না, জীবনও বলবা না। আমি সেই একাডেমিক লাইফে আরো 7 বছর আগে আমি এই ট্রিক্সটা, মানে আমি নিজে বোঝার জন্য এভাবে খাটাইছিলাম, তো আমি এখন পর্যন্ত আমি জীবনও বলতেছি না। তো তোমরা একটু মাথায় রাখো, এই জীবনে তোমরা বলবা না যে কখন অসম্পৃক্ত হবে, কখন সম্পৃক্ত হবে, কখন অধিক্ষেপণ হবে। তো এরা কি দিবে? গিফট। গিফট, এগুলো কিন্তু গিফট দিবে, হ্যাঁ গিফট দিবে, গিফট। কে কাকে? জামাই হচ্ছে গিফট দিবে, কাকে দিবে? বউকে গিফট দিবে। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমরা এতটুকু যদি বুঝে যাও তো আমরা সামনের দিকে আগাই। নিচের কোন জোড়া যোগে সময়ন প্রভাব বিদ্যমান? এই মাত্র বুঝে আসলাম সময়নের প্রভাবের বিষয়টা। এখন দেখো এখানে কি হবে, সময়ন কোথায় আছে, সময়ন কোথায় আছে, কোথায় সময়ন আছে? দেখো এই যে যেই এক্সাম্পলটা আমি তোমাদের মাত্র করাইছি, হাইড্রোজেন সালফাইড এবং এখানে HCl, এখানে সময়ন প্রভাব রয়েছে। এখানে দেখো HCl এর কি আছে? H+ রয়েছে, আর হাইড্রোজেন সালফারও কি হচ্ছে? H+ রয়েছে। তাহলে এই যে সময়ন রয়েছে কিন্তু, তাই না? সময়ন রয়েছে। তো এখানে অ্যান্সার হবে কত? সি নাম্বার। তো পরের প্রশ্নটা দেখো, 2 নাম্বার, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের মান নির্ণয় করো। দ্রাব্যতা গুণাঙ্কের মান নির্ণয় করো, মানে KSP। দেখো KSP এর মানটা চাইছে, KSP এর মানটা চাইছে, এটা পারা যাবে কিনা, এটা পারা যাবে কিনা। দেখো এখানে কত আছে? 1, এখানে আছে কত? 3, যোগ করলে কত হয়? 4। 4 যদি হয় তখন এটার মাথায় কি থাকবে? এস এর মাথায় 4 থাকবে। দেখো এই 3টার এস এর মাথায় কিন্তু 4, কিন্তু আমি আরেকটা জিনিস দেখা দিছিলাম, সেটা হচ্ছে 27 থাকে, 27 থাকে, 27S4। এটা যদি হয় 4 যদি হয় তখন কি হয়? 27S4। মনে থাকবে কিনা? 27S4 পারা যাবে কিনা? এভাবে পারা যাবে। তো
এভাবে যত যাই আসুক তোমরা কিন্তু দেখার সাথে সাথে হিসাব নিকাশ ছাড়াই কিন্তু করতে পারো। আর এটা যদি আমরা আলাদাভাবে সলভ করি সেটাও করতে পারো। দেখো এস গুণ দাও 3s³ তখন কি হয় এস গুণ 27s³ হয় 27s4। এভাবেও তোমরা বের করতে পারো, সমস্যা নাই। তো তুমি জাস্ট এটা মনে রাখো 1 + 3 যদি 4 হয় তাহলে 27s4, 27s⁴ জাস্ট ডিরেক্টলি বসে দিলা। আর কখনো যদি জানতে বলে দেয় যে এস এর মানটা তোমাকে বলে দিছে, এখন বলছে পুরো কেএসপির মানটা নির্ণয় করো, তখন সমস্যা নাই, এই 27 এর সাথে এস এর মানটা গুণ করে দিবে, উপরে 4 থাকবে, এটা গুণ টুন করে যা হয় তা হবে। ওকে, এতটুকু বোঝা গেছে আশা করি। তো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো, M2X3 লবণের দ্রাব্যতা দেওয়া আছে, মানে এস এর মানটা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে মানে এখানে এস এর মানটা দেওয়া আছে। দেখো এখানে এস এর মান, এটা কিসের মান, এস এর মান দেওয়া আছে। তো কেএসপি কত এটা বের করতে হবে, কেএসপি কত বের করতে হবে। তো এটা কি পারা যাবে? দেখো আমি শিখাইছিলাম, এখানে আছে কত 2 আর 3 কত হয় 5, এই 5 আছে মানে 108 s⁵। এই 5 আছে মানে কি 5 মানে হচ্ছে এস এর মাথায় 5 আর এখন হচ্ছে 108। আবার লিখে দেই 108 s⁵। এই দুইটা যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে, তার মানে আমরা বুঝেই ফেলছি 108 s⁵। এখন 108 দেখো এখানে মান টোটাল বের করতে হবে। যদি মান বের করতে যাই তখন কিভাবে বের করতে হবে, আমাকে এস এর মানটা বসাই দিতে হবে। এস এর মান কত আসছে 1.1 × 10⁻10 আচ্ছা দেখো আমরা এস এর মানটা বসা দিই, 108 গুণ করতে হবে এস এর মানটা 1.1 × 10⁻²। এইটার উপরে আবার আছে 2⁵, তখন অ্যান্সারটা কত আসবে দেখো 5 × 10 -10। এইটা দেখে কিন্তু অনেকে খুশিতে দাগে দিবে, দেখো 10 কোথায় আছে, এই দেখো 10 কিন্তু আছে। তো এইটা দেখে 5 × 10 এটা দেখে অনেকে খুশিতে ভুল করে দাগায় দিবে। এই তোমরা যে খুশিতে ভুল করে দাগায় দিবা তার জন্যই এই 1 নম্বর অপশনটা কিন্তু দিয়ে রাখছে। হ্যাঁ, তোমাদের খুশির ভুলের জন্য যেই অপশনটা সেটা হচ্ছে এটার নাম লিখে রাখো খুশির ভুল। তো এটা হবে না কেন একটু দেখো, এখানে হয়তো 10⁻−10 হইতো, কিন্তু দেখো এখানে আবার আছে 108, ধরো এটা 108কে তুমি 100 ধরো, 100 ধরো, তার মানে 100 10⁻10 কে ধরো 10⁻−10, এটাকে যদি তুমি আরো 100 দ্বারা গুণ করো তখন কি দাঁড়াবে, এখানে দুইটা কমবে কিনা 100-র জন্য, মানে দুইটা জিরোতে এখানে 2 কমাবে কিনা এখান থেকে, তাহলে 10⁻−8 হবে কিনা, 10⁻−8 হবে। এখন -8 কোথায় আছে এটা খোঁজো, দেখো এই যে -8, আর বাকিটা আমাদের অ্যান্সার করা লাগবে না, এই 8 দেখি আমরা বুঝতে পারবো যে অপশন বি নাম্বার রাইট, এই নাম্বার কি হচ্ছে ভুল। ওকে, এবার আমরা তাও করতে পারি, দেখো ওটা কোনো বিষয় না। আমাদের এখানে আছে কত 1.1, এটাকে আমাদের 108 দ্বারা গুণ করতে হবে। 108 দ্বারা গুণ করলে কত আর হবে বলো, 108 দ্বারা গুণ করলে তো এটার কাছাকাছি 1.65 এগুলোর কাছাকাছি একটা হবে। তো এখানে কোথায় আছে দেখো 1.7 আছে, দেখো 7 আছে, 1.7 আছে, তার মানে এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো 4 নম্বর যে প্রশ্নটা, 5টি আয়ন উৎপন্ন হয় এরূপ দ্রব্য যেমন কি হচ্ছে এই যে দেওয়া আছে, তাহলে কত আছে দেখো 3 আর 2, তার মানে 3 আর 2 যোগ করলে হয় 5। এটা আমি একটু আগে করাইছি 108 s⁵ পড়া যাবে কিনা, দেখো 108 s⁵ কত সুন্দর। তো এতটুকু যদি জানা থাকে এই ট্রিক্সটুকু তোমরা ইজিলি এখান থেকে নাম্বারগুলো কিন্তু ক্যারি করতে পারবা। ওকে, তোমরা যারা লাইভটি দেখছো লাইভটি দ্রুত শেয়ার করে দাও, এই লাইভগুলো তোমাদের পরে হারিয়ে যাবে, তোমাদের পেজে যদি বা তোমাদের প্রোফাইলে যদি শেয়ার করে রাখো লাইভগুলো, তাহলে হচ্ছে তোমাদের ওখান থেকে যখন খুশি লাইভগুলো আবার দেখতে পারবা। কারণ আমি যেগুলো করাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টপিকগুলো অ্যাডমিশন পরীক্ষায় বরাবর আসে, বারবার আসে, যেখান থেকে অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন করে ওইগুলি কিন্তু আমি করাচ্ছি। অ্যাডমিশনে কিন্তু পুরো বই পড়তে হয় না, বা পুরো বই আনাচে কানাচে সব জায়গা থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে না, কিছু নির্দিষ্ট এরিয়া আছে, ওই এরিয়াগুলো বুঝতে হবে আগে,
ওই এরিয়াগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু অ্যাডমিশনে তুমি ধরতে পারবা। ওকে, তো আমরা তোমাদের অ্যাডমিশনের গাইডলাইন যতটুকু দেওয়ার প্রয়োজন আমরা সব গাইডলাইনই তোমাদের দিব। আমাদের সাথে থাকলে তোমরা অ্যাডমিশনের গাইডলাইন থেকে শুরু করে আমাদের পড়ালেখার যত কিছু দরকার প্রয়োজনীয় জিনিসপত্র ম্যাটেরিয়ালস সব আমরা প্রোভাইড করতেছি। আমরা ক্লাস দিচ্ছি, আমাদের লেকচার শিট দিচ্ছি তোমাদের, তারপর হচ্ছে ক্লাস স্লাইডগুলো দিয়ে দিব অবশ্যই, এবং সে নোট দেব, হ্যান্ড নোট দিব, সাজেশন দিব, তোমাদের যা কিছু দরকার। এবং ডাউট সলভিং সুবিধা তো আছেই, তোমাদের 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ডাউট সলভিং সুবিধা আছে। তোমরা যার মনে যা প্রশ্ন আসে তোমরা কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো, তোমাদের ডাউট সলভিং এর সুবিধা দেওয়া হবে। আচ্ছা, আমরা এবার পরবর্তীতে চলে যাই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলটা দেওয়া আছে, মানে কেএসপির মানটা দেওয়া হয়েছে, ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। তো দেখো আমি বলছি যে এই প্রশ্নগুলোই বিভিন্নভাবে ঘুরে ফিরে দিয়ে দেয়। তো সিলভার ক্লোরাইড, এখন দেখো এটা কি আছে, এবি আকারে আছে না, এবি মানে হচ্ছে এক 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 অবস্থায় আছে, বা এক এক বা দুই, যদি 1 যোগ 1 গুণ করলে কত হয়, 2 হয়, তখন এই মানটা আসবে শুধু এস স্কোয়ার, শুধু এস স্কোয়ার। তার মানে দেখো দ্রাব্যতা গুণফল এস স্কোয়ার, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এটা 1 × 10⁻⁻10। ওকে, তো আমাকে বলছে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। তো ক্লোরিন আয়নের ঘনমাত্রা হবে এস, যেহেতু এস গুণ এস হয়েছে, তাই না, এস গুণ এস হয়ে তো এস স্কোয়ার হয়েছে। তো ক্লোরিন কত, এখানে এটা ছিল ধরো সিলভার, এটা ছিল ক্লোরিন, তো ক্লোরিনেরও তো এস হবে। তো আমাদের তাহলে এস এর মানটা বের করতে হবে, তাই না। এস এর মান বের করলে আমরা যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে 1 × 10⁻⁻10। ওকে, রুট করলে এটা কি হয়ে যাচ্ছে, রুট করলে এটা হয়ে যাবে তোমাদের 10, তো এটা হয়ে যাবে, এটা যদি ওই পাশে যে রুটটা হাফ হয়ে যাচ্ছে, তাই না, তোমাদের বর্গ করলে এখানে তো রুটটাকে ওই পাশে নিলে যদি পাওয়ার নিয়ে হাফ হয়ে যাচ্ছে, তার মানে 10কে 2 দ্বারা ভাগ, তার মানে দেখো 1 × 10⁻5 হচ্ছে আনসার। তো দেখো এটা কোথায়, এই যে দেখো এখানে আছে দুইটাই, কিন্তু -5 আকারে কিন্তু দুইটাই আছে, কিন্তু কোনটা হবে 1 × 10⁻5, 10টা না, কিন্তু এখানে আছে কি 1 × 10⁻10, তো এইটারই অর্ধেক হবে। তো 1 নম্বরটা কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিছে ভুল করার জন্য, এটা দেওয়া যাবে না, 1 × 10⁻5 এটা হবে সঠিক উত্তর। আবার দেখো যে 6 নম্বর যে প্রশ্নটা আমি এই মাত্র বলছি, আয়নিক গুণফল কে আইপি এবং দ্রাব্যতা গুণফল কে এস টির সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটিতে অধিক্ষেপণ হবে। বলছিলাম যে জামাই যদি বউকে যদি অনেক বেশি দিয়ে দেয়, মানে গিফট দিয়ে দেয়, তখন কি হবে, তখন হচ্ছে অনেক খুশি হয়ে যাবে, মানে অনেক বেশি খুশি হয়ে যাবে, অধিক্ষিপ্ত হয়ে যাবে, তাই না। তাহলে এ নাম্বার হচ্ছে অধিক্ষেপণ হবে। অধিক্ষেপণের ক্ষেত্রে কি হবে, জামাই কি করতেছে, বেশি দিচ্ছে গিফট গুলো। দেন আমরা পরবর্তী টপিকগুলোতে চলে যাই। দেখো এই জায়গায় তোমাদের চলে আসছে মুখস্থ বিদ্যার বিষয়। এখানে যার যত মুখস্থ বিদ্যা আছে সে তত ভালো করবে। এখানে তোমরা বিভিন্ন কৌশল বা যেভাবে ইচ্ছা তোমাদের যেভাবে মনে রাখতে পারো, যার যত নিনজা টেকনিক আছে সব অ্যাপ্লাই করে এগুলো মুখস্থ করবা। ওকে, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। দেখো শিক্ষা পরীক্ষায় কোন কোন আয়ন কি কি কালার দেয়, এগুলো পরীক্ষা হিউজ আসে, আর মেডিকেল হলে তো কথাই নেই। লিথিয়ামের ক্ষেত্রে কি দিবে, ক্রিমসন লাল, সোডিয়ামের ক্ষেত্রে সোনালী হলুদ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি দাগায় দিচ্ছি। দেখো সোডিয়ামটা, এটা 100টা আসলে 80টা এটা আসে, সোডিয়ামটা আসে, পটাশিয়ামটা আসে। ওকে, তারপর এই জায়গাতে আসে আমাদের অ্যাপেল সবুজ, অ্যাপেল সবুজটা আছে, আর লাস্টে কপারটা পড়ে গেছে, কপারটা, এটা কপার দেখা যাচ্ছে না, কপার 2+ আয়ন, এগুলো হচ্ছে নীলাভ সবুজ। ওকে, আমি একবার করে বলে দিচ্ছি, লিথিয়াম প্লাস এটা হচ্ছে তোমার লাল, সোডিয়াম প্লাস যেটা আছে স্বর্ণালী হলুদ, পটাশিয়াম হচ্ছে ফ্যাকাশে বেগুনি বা পেল ভায়োলেট বা হালকা বেগুনি যেটা বলো, অনেকে অনেক কালার বলে, বেগুনি তো জাস্ট মনে রাখো বেগুনি। তারপর রুবিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো লাল, তারপর সিসিয়ামের ক্ষেত্রে নীল, ক্যালসিয়ামের ক্ষেত্রে ইটের মতো লাল, খুবই গুরুত্বপূর্ণ, ইটের মতো লাল। তারপর হচ্ছে ক্রিমসন রেড, মানে কঠিন লাল, কঠিন লাল বলতে টকটকে লাল, মানে যেটা অনেক বেশি লাল থাকে না ওইটা, ক্রিমসন লাল। ওকে,
তো এই কটা বিষয় তোমরা একটু মনে রাখো, সোডিয়াম পটাশিয়ামটা একটু ভালোভাবে মুখস্থ করো আর ক্যালসিয়ামটা একটু ভালোভাবে মুখস্থ করো, বাকিগুলো তাও রাখতে হবে, বলা যায় না কখন কোনটা চলে আসে। তো এগুলো হচ্ছে শিক্ষা পরীক্ষায় কি কি বর্ণ দিচ্ছে, মনে থাকবে এগুলা, এই কয়টা মনে থাকবে। আচ্ছা, এরপরের টপিকটা আমরা চলে যাই। দেখো আমাদের কিছু আয়ন রয়েছে, সেই আয়নগুলো শনাক্ত করতে হয়, যেমন কপার, তারপর হচ্ছে ফেরাস, ফেরিক, অ্যামোনিয়া, তারপর পটাশিয়াম, বেরিলিয়াম, এই যে আরো আরো কিছু আয়ন রয়েছে, এই আয়নগুলো আমাদের শনাক্ত করতে হয়। এই শনাক্ত করতে গেলে আমরা কিছু পরীক্ষা করি, যেমন শনাক্তকরণ পরীক্ষা, নিশ্চিতকরণ পরীক্ষা, মানে এই আয়নগুলো উপস্থিত আছে কিনা, আয়নগুলো উপস্থিত আছে কিনা তার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তো সেই পরীক্ষা নিরীক্ষাগুলো মূলত পরীক্ষায় চলে আসে। তো বেশি প্যারা নিতে হবে না, সর্বোচ্চ একটা আসতে পারে এমসিকিউ, তো তাও মুখস্থ রাখা ভালো এগুলা, কারণ সে 1 নম্বর কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? ভার্সিটিতে 1 নম্বরই খুব ইম্পর্টেন্ট। এখন দেখো কপার 2+ আয়ন, এটা শনাক্ত করতে গেলে আমাদের কি কি দিতে হবে? অ্যামোনিয়া। তো আমি একটু দাগা দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমি হচ্ছে কপারটা এখান থেকে পড়বা। কপার শনাক্তকরণের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো কি কি মনে রাখতে হবে এখান থেকে মনে রাখতে হবে কপার আয়নের জন্য কি কি বিকারক, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে রাখতে হবে, আর কি কালার হচ্ছে, এখানে কি কি কালার হচ্ছে, এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে কার সাথে বিক্রিয়া দিচ্ছে, কি হচ্ছে এটা অন্তত গুরুত্বপূর্ণ না, কিন্তু কালারটা কি হচ্ছে এটা আমাদের গুরুত্বপূর্ণ, কি দেখে আমরা চিনতেছি। ওকে, তো এই জায়গাটা দেখো, যদি কপারের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয় তখন হচ্ছে গাঢ় নীল অধক্ষেপ দেয়। তো এটাকে যদি আরো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করতে পারি যে কি হবে, তখন আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা বিক্রিয়া দিতে পারি, তখন বাদামি অধক্ষেপ দিবে। ওকে, এবার আসো আয়রনের ক্ষেত্রে। এই আয়রনের ক্ষেত্রে মাঝে মাঝে এই ফেরাস আর ফেরিক, এই দুইটা নিয়ে আমাদের কনফিউজ চলে আসে। তো একটু মনে রাখো, এই ফেরাস আর ফেরিক দুইটা সম্পূর্ণ দুই মেরুর। এখানে এই যে আয়রন যেটা রয়েছে, যেমন ফেরাস, এগুলো হচ্ছে দেখো প্রোশিয়ান ব্লু, নীল বা হালকা নীল হয়। এখানে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড বা এগুলো দেই, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যখন বিক্রিয়াগুলো দেই, তখন এগুলো হচ্ছে প্রোশিয়ান ব্লু বা হালকা নীল অধক্ষেপ দেয়। এটা কম্পারিজনটা একটু মনে রাখতে হবে, যে 2 নম্বর যেটা দেখো 2+ আয়ন যেটা, এটার ক্ষেত্রে হবে হালকা নীল বা নীল এটা, আর যদি 3+ হয়, এটা হবে লালচে বাদামি বা গাঢ় নীল। এখন আরেকটা জিনিস মনে রাখো, এই যে এটা একটু গাঢ় নীল, এটা একটু মনে রাখো। ওকে, আর এটা আসে যে শনাক্তকরণের ক্ষেত্রে যদি আমরা এই যে অ্যামোনিয়াম সায়ানাইডটা দিলে রক্তবর্ণ দ্রবণ তৈরি করে। আর সবচেয়ে যেটা কমন সেটা আসে এই যে বাদামি দ্রবণ তৈরি করে। ওকে, এবার দেখো অ্যামোনিয়া শনাক্তকরণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তুমি পড়বা, এটা আমি 3+ দিয়ে দিলাম। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়া শনাক্ত করার জন্য আমরা কি দেই? নেসলার দ্রবণ, তাই না? তো পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড যেটা থাকে, এটার সাথে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখো, এখানে এটা ক্ষারীয় হবে, বা এখানে আমি দিয়ে দিই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই এখানে, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারীয়। তো ক্ষারীয় যেই পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড যেটা রয়েছে বা নেসলার দ্রবণটা রয়েছে, এই নেসলার দ্রবণটা যখন অ্যামোনিয়াতে দেয় তখন হচ্ছে এখানে বাদামি অধক্ষেপ তৈরি করে, লালচে বাদামি বলে অনেকে, তো বাদামি অধক্ষেপ গঠন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আমি 3 স্টার দিয়ে দিলাম। এগুলো ভাইয়া মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এখানে উপায় নাই। এখানে তোমাদের মুখস্থবিদ্যা যার যত ভালো, তোমাদের যার যত কৌশল আছে সব এখানে অ্যাপ্লাই করবে এগুলো মনে রাখার জন্য, করা কিছু নাই, প্রয়োজনে এগুলো টানিয়ে দেওয়ালে সাঁটায় রাখো, প্রতিদিন উঠে একবার করে পড়বা। ওকে, এটা ভালো করে স্ক্রিনশট দাও বা লিখে নাও, যেভাবে করো এটা মুখস্থ রাখতে হবে মোট কথা। ওকে, লাস্টে আছে আমাদের পটাশিয়াম শনাক্তকরণ, এগুলো হলুদ অধক্ষেপ করে এবং বেরিলিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে হলুদ অধক্ষেপ তৈরি করে, এই কয়েকটা মনে রাখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কপারের পরীক্ষাটা এবং হচ্ছে এই অ্যামোনিয়াটা, এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি কি কি পড়বা। মূলত এই কপার, এটা ছাড়া যাবে না, এই যে আয়রনগুলা, এই দুইটার ভিতরে যেহেতু কনফিউজড আছে, এই দুইটা একটু পড়তে হবে, এবং এইখান থেকে অ্যামোনিয়াটা, এই 3টা মাথার ভিতরে রাখতে হবে, এই 3টা ভুলা যাবে না।
ওকে, তো তোমরা লাইভটি দ্রুত শেয়ার করে দাও, যারা যারা লাইভটি দেখছো লাইভটি দ্রুত শেয়ার করে দাও। তোমাদের যারা যারা লাইভগুলো শেয়ার করবে তাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমাদের এই প্রোগ্রামগুলো শেষে লাইক কমেন্ট শেয়ারের উপর ভিত্তি করে যারা যারা পুরস্কার পাবে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পুরস্কারগুলো দেওয়া হবে। আমাদের স্যাট একাডেমির লোগোযুক্ত টি শার্ট প্রদান করা হবে এবং আমাদের এই স্যাট একাডেমির ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস পুরো 1 বছরের জন্য দেওয়া হবে। ওকে, তাই দ্রুত লাইভগুলো শেয়ার করে দাও এবং তোমাদের ওয়ালে রেখে দাও। তোমাদের প্রোফাইলে লাইভগুলো যদি রাখতে পারো তোমাদের পরবর্তীতে যখন ইচ্ছা দেখতে পারো। ওকে, আমরা তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে সম্পূর্ণ গাইডলাইন এবং যত কিছু রয়েছে, লাইভ ক্লাস লাগলে 30টা রাখছি কেমিস্ট্রির জন্য, প্রয়োজনে আরও 10টা বাড়াবো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার জন্য। আর পড়ালেখার জন্য তো যত যা আছে সব কিন্তু আমাদের স্যাট একাডেমিতে রয়েছে। যেমন কোশ্চেন ব্যাংক, তোমাদের বাজার থেকে কোশ্চেন ব্যাংক কেনার কোনোই প্রয়োজন নাই। তোমরা আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে ঢুকতে পারো, এখানে বিগত বছরের সকল ভার্সিটির সকল সালের যত সালে আছে সব কিন্তু এন্ট্রি দেওয়া। এত কোশ্চেন তোমরা বাজারে কোনো গাইড বই কোনো কিছুতে পাইবা না। পাইতে পারো, মনে করো যে তোমাদের প্রত্যেকটা ভার্সিটির জন্য একটা করে কিনতে হবে, তো কত টাকা, এত কিছু দরকার নাই। তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসো, ওয়েবসাইটে সব সুন্দর মতো রয়েছে। এই যে কোশ্চেন ব্যাংক রয়েছে, কোশ্চেন ব্যাংকের মাধ্যমে তোমরা চর্চা তো করতে পারবা। তারপর হচ্ছে প্লাস তোমরা ওখানে এক্সাম দিতে পারবা, রিডিং মোড, রাইটিং মোড, কত প্রকার সুবিধা রয়েছে তোমরা শুধু ঢুকে দেখো। তো তোমাদের প্র্যাকটিসও হলো আবার এক্সামও হলো। আর পাশাপাশি তো আমাদের প্রতিটা লাইভ ক্লাসের পর আমরা এক্সাম রাখছি। 30টা লাইভ ক্লাসের জন্য 30টা এক্সাম কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করছি। এবং সাথে রয়েছে আমাদের লেকচার শিট তো পাবা এবং সাজেশন পাবা, প্লাস হচ্ছে হ্যান্ড নোট পাবা, মানে যা কিছু লাগে। এবং 24 ঘন্টা ডাউট সলভিং সুবিধা তো রয়েছেই। তো আমাদের লাইভগুলোতে নিয়মিত যুক্ত হও। আমাদের কেমিস্ট্রির পাশাপাশি আমরা আস্তে আস্তে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ সবগুলো সাবজেক্টেরই আমরা লাইভ ক্লাস শুরু করে দিব। ওকে, আর তোমরা যারা আর্টস কমার্সে রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের লাইভ ক্লাস চলমান। ওকে, তো এই কটা যদি হয়ে থাকে একটু এই কটা মনে রাখো, বাকিগুলো খুব সহজে মনে রাখা যাবে। বাকিগুলো হচ্ছে সব সাদা। আমি যদি দেখিয়ে দিই, এটা যদি হয়ে যায় আমি সহজে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, দেখো এই যে বাকি যারা আছে জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবাই হচ্ছে সাদা পদক্ষেপ দেয়। কি পদক্ষেপ দেয়? সাদা পদক্ষেপ দেয়। এভাবে একটু মনে রাখো, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এরা সাদা পদক্ষেপ দেয়, মনে থাকবে। তো বিকারকগুলো অবশ্যই এখান থেকে মনে রাখতে হবে। শনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয় জিঙ্কের সাথে। তো এটা প্রথমে কি করে, প্রথমে কিন্তু জিঙ্ক সালফেট হয় না, প্রথমে হচ্ছে তোমার জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হয়, পরে সেখান থেকে আবার জিঙ্ক সালফেটটা তৈরি হয়। ওকে, তো এটা 2 ধাপে হয় মূলত বিক্রিয়াটা। তো যাই হোক, আমাদের অত কিছু দরকার নেই, আমাদের মূলত সাদা পদক্ষেপ তৈরি হয়। এই জিঙ্ক 2+ আয়নটা শনাক্ত করতে গেলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নটা দিতে হবে, দিলে কি হবে? সাদা পদক্ষেপ দিবে। নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট দিতে পারি, এটাও সাদা পদক্ষেপ দিবে। মানে যা দাও তাই সাদা পদক্ষেপ, এদের এখানে যা আছে সবগুলো সাদা পদক্ষেপ দিবে। তার মানে তোমরা খুব সহজেই এই 4টা যে আয়ন রয়েছে তোমরা ইজিলি মাথায় রাখতে পারো। ওকে, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। এখন বিষয় আছে যে এই 4টার ভিতর কোনটা হবে, সেটা তো আবার কনফিউজড। তার জন্য আমাদের এই বিকারকগুলো মনে রাখতে হবে যে কার সাথে কি বিক্রিয়া করতেছে। ওকে, তো এবার দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট যেটা আছে এটা বিক্রিয়া করে, তখন হচ্ছে সাদা পদক্ষেপ তৈরি করে, যে ক্যালসিয়াম অক্সালেটটা তৈরি হয়। তো এই জায়গাটা তোমরা হচ্ছে ক্যালসিয়ামটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবা। এবং সোডিয়ামের ক্ষেত্রে আমাদের দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট খুবই গুরুত্বপূর্ণ, সব পরীক্ষা এটা আসে। তো এখানে এটা আমি 3 দিয়ে রাখি। সোডিয়াম আয়ন শনাক্তকরণ এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যেটা রয়েছে এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করে, যার পদক্ষেপ সাদা। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড তৈরি করে এবং সাদা পদক্ষেপ তৈরি করে। বাস এই কয়টা তোমরা যদি মনে রাখতে পারো, আশা করি এখান থেকে তোমরা 1-2 মার্ক অ্যাচিভ করতে পারবা। বেশি মানে দেখতে হিবিজিবি মনে হচ্ছে, তোমরা যদি কয়েকবার করে পড়ো, প্রতিদিন যদি একবার করে পড়ো, এগুলো কিছুই না, এগুলো সবাই মুখস্থ করতেছে তোমাদের মতো। এবং তুমি যদি মনে করো যে এগুলো অনেক কঠিন, মুখস্থ করা যাবে না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বা। কারণ এখানে লাখ লাখ পোলাফান কিন্তু পরীক্ষা দিবে, তাই না? সবাই কিন্তু তোমার মতো বলবে না যে এটা কঠিন, এটা পড়বো না। ওরা কিন্তু ঠিকই পড়বে, পরীক্ষা আসলে ঠিকই ডাকাবে। তার মানে তুমি যদি এটা ভয় পেয়ে স্কিপ করে যাও, তার মানে তুমি পিছিয়ে গেলা। আচ্ছা, চলো আমরা এগুলো দিয়ে কিছু এমসিকিউ সলভ করি, প্রিভিয়াস ইয়ারে কি কি আসে ওগুলো দেখি। এবার দেখো, খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা বর্ণ
কোনটি? তো পটাশিয়াম আয়ন, দেখো পটাশিয়াম আয়নের ক্ষেত্রে কি ছিল, ফ্যাকাশে হলুদ বা কি ফ্যাকাশে বেগুনি বা পাল ভায়োলেট এটা ছিল, তাই না? তো এখানে হালকা বেগুনি তোমরা এটাও নিতে পারো। তো খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিক্ষা পরীক্ষা বর্ণনা দেয় হালকা বেগুনি, তাই এটা অ্যান্সার হবে হালকা বেগুনি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ঢাকা ইউনিভার্সিটি 15-16-তে আসছিল, উপরটা খুলনা ইউনিভার্সিটি 16-17-তে আসছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এখন দেখো এটা কোনটা হবে, শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? কমেন্ট করে দাও কোনটা হবে। খুবই সহজ, কপার হবে নাকি ক্রোমিয়াম হবে নাকি সোডিয়াম হবে নাকি ক্যালসিয়াম হবে? এখানে সঠিক উত্তর হবে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে শিখা পরীক্ষায় কি করে, সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। তো শিখা পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে প্লাটিনিয়াম তারটা ব্যবহার করা হয় সেটা তো জানো, এবং এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করা হয়। যদি কখনো প্রশ্ন আসে যে কোন অ্যাসিডে সিক্ত করা হয় বা কি কোন তারে সিক্ত করা হয়, তখন তুমি বলবো প্লাটিনিয়াম তার আর হচ্ছে HCl দ্রবণ, HCl এর অ্যাসিডে সিক্ত করা হয়। আচ্ছা, আরো কিছু প্রশ্ন দেখি। দেখো শিক্ষা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধাতব মৌল শনাক্ত করতে যে অ্যাসিড প্লাটিনাম তার ভিজিয়ে নেওয়া হয়, দেখো মাত্র বললাম, তাকে কি বলে? তো HCl, একটু আগে তোমাকে বললাম, মাত্রই বললাম যে HCl, এখানে HClটা প্লাটিনাম তারে সিক্ত করা হয়। তো অ্যামোনিয়া আয়নের উপস্থিতি নির্ণয়ের ব্যবহৃত বিকারক কোনটি? এটা খুব ভালোভাবে তোমাকে বলছিলাম, একটু আগেও কিন্তু সলভ করে দিয়ে আসছিলাম বা বলে দিছিলাম, যেটা খুবই গুরুত্ব দিয়ে পড়বা, এটা 3 স্টার দিয়ে পড়বা, পরীক্ষা আসে। তো অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের নেসলার দ্রবণ যেটা রয়েছে, নেসলার দ্রবণটা ব্যবহার করি, তখন এখানে বাদামি, লালচে বাদামি পদক্ষেপগুলো সৃষ্টি করে। তো নেসলার দ্রবণটা আমাদের কি ছিল, দেখো পটাশিয়াম মার্কুরিক আয়োডাইডটার সাথে যে দেখো ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারীয় হয়, ক্ষারীয় নেসলা দ্রবণ। ওকে, ক্ষারীয় নেসলা দ্রবণটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো কপার 2+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? কপার 2+ আয়নের ক্ষেত্রে আমাদের কোনটি ব্যবহার করতে পারি? প্রথমেই ছিল, একদম সবার প্রথমে ছিল, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার 2+ আয়নটা বিক্রিয়া করে কি করে, গাঢ় নীল অধক্ষেপ তৈরি করে। আমরা প্রথমের দিকে পড়ছিলাম, তাই না এটা? তো এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন দেখো পরের প্রশ্নটা কি বলছে, কপার 2+ আয়ন দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? এটা তো উপরেটাই ছিল। আচ্ছা, হ্যাঁ, তো উপরেটা ছিল, দেখো পটাশিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে উল্টায় প্রশ্নটা করছে, তো কপার 2+ আয়ন দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণ তৈরি হয়? গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এটা একটু আগে আমরা পড়ে আসছিলাম, গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়। তো এগুলি মূলত ছিল আমাদের আজকের ক্লাসগুলোতে। এ পর্যন্তই ছিল আমাদের আজকের লাইভ ক্লাসের, এখানেই সমাপ্তি হবে। আগামী রবিবার আবার লাইভ ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। তোমাদের তৃতীয় যে চ্যাপ্টারটা আছে, মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক ধর্ম যেগুলো রয়েছে, তৃতীয় অধ্যায়টা ওইটার উপরে আমরা তাও 3 থেকে 4টা লাইভ ক্লাস লাগবে। অধ্যায়টা খুবই বড় এবং ওখানে খুব গুরুত্বপূর্ণ, অধ্যায়টা থেকে হিউজ পরিমাণ এমসিকিউ কিন্তু চলে আসে। তো ওইটাও দেখবা তোমরা সন্ধ্যা 7টা বাজে, ঠিক রবিবারে সন্ধ্যা 7টা বাজে পরের লাইভ ক্লাসটি দেখতে পাবা। আর তোমাদের এই লাইভ ক্লাসগুলোর এক্সাম কিন্তু চলমান, এগুলো এক্সাম তোমাদের কমেন্ট বক্সে দেওয়া হবে, তোমরা অবশ্যই এক্সামগুলো দিয়ে নিবা। ওকে, তো আমাদের স্যাট একাডেমির সাথে যুক্ত থাকো এবং নিয়মিত লাইভ ক্লাসগুলো করতে থাকো। তো তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি আশা করি খুবই ভালো হবে।